নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আমরা জানি যে প্রত্যেকটা জীবের বৃদ্ধি ও বিকাশের জন্য কতগুলো অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। মানুষ তার বৃদ্ধি বিকাশের জন্য প্রয়োজনীয় খনিজ বা অজৈব উপাদানগুলো উদ্ভিদ থেকে পেয়ে থাকে, অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন ফল, উদ্ভিদের বিভিন্ন অংশ ইত্যাদি থেকে আমরা ফলমূল, শাক সবজি ইত্যাদি থেকে আমরা খনিজ উপাদান বা অজৈব উপাদানগুলো পেয়ে থাকি। উদ্ভিদ এই খনিজ উপাদান বা অজৈব উপাদানগুলো কোথায় থেকে পেয়ে থাকে? উদ্ভিদ এই খনিজ উপাদানগুলো বা অজৈব উপাদানগুলো মাটি, পানি এবং বায়ু থেকে গ্রহণ করে থাকে। এখন উদ্ভিদে পর্যন্ত প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে 16টি উপাদানকে অত্যাবশ্যকীয় বা এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট এলিমেন্টস বলে। এই 16টি উপাদানকে কেন অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলা হয়? এই 16টি পুষ্টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য এবং তার গঠন ও মেটাবলিক ফাংশন, দ্যাট মিন্স বিপাকীয় কার্যকলাপের জন্য এই 16টি উপাদান একান্ত অপরিহার্য। এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে অপরিহার্য পুষ্টি উপাদান বা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। তো সেক্ষেত্রে আমরা একটু বোর্ডে যাই, সেখান থেকে একটু দেখে নেই আজকের লেসনটা। অধ্যায় 5 খাদ্য, পুষ্টি এবং হচ্ছে পরিপাক, ফুড নিউট্রিশন অ্যান্ড ডাইজেশন। ফুড নিউট্রিশন অ্যান্ড ডাইজেশন। উদ্ভিদে প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে, তবে এদের মধ্যে 16টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য একান্ত অপরিহার্য। যেটা আমি তোমাদেরকে বললাম, একান্ত অপরিহার্য, দ্যাট মিন্স উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং হচ্ছে মেটাবলিক ফাংশন, বিপাকীয় কার্যকলাপ দ্যাট মিন্স সালোকসংশ্লেষণ, শ্বসন ইত্যাদির জন্য প্রতিনিয়ত প্রয়োজন হয়, সেগুলোকে বলা হচ্ছে এই 16টি উপাদানকে সমষ্টিগতভাবে এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট এলিমেন্টস বা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে। এখন আমরা যদি একটু খনিজ পুষ্টি উপাদানের সংজ্ঞাটা দেখে নেই, খনিজ পুষ্টি উপাদানের সংজ্ঞাটা দেখি, তাহলে খনিজ পুষ্টি উপাদানটা কি আসলে? বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, তারপরে শারীরবৃত্তীয় কার্যকলাপ। উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যকলাপ দ্যাট মিন্স হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ, শ্বসন, রিপ্রোডাকশন এর মধ্যে পড়বে। তাহলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তীয় কার্যকলাপ এবং প্রজননের জন্য কতগুলো পুষ্টি উপাদান উদ্ভিদ মাটি, পানি, বায়ু, এই 3টি অবস্থা থেকে, মাটি, পানি, বায়ু থেকে শোষণ করে বা গ্রহণ করে, সেগুলোকেই বলা হয় খনিজ পুষ্টি উপাদান। একটু সংজ্ঞাটা আমরা দেখে নেই। এখানে দেখো তোমরা, স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তীয় কার্যকলাপ এবং প্রজননের জন্য যে সমস্ত উপাদান উদ্ভিদ মাটি, বায়ু এবং পানি থেকে গ্রহণ করে তাদেরকে মিনারেল নিউট্রিয়েন্ট এলিমেন্টস বা খনিজ পুষ্টি উপাদান বলে। এখন এই যে উদ্ভিদের 16টি খনিজ পুষ্টি উপাদান বা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, এই উপাদানগুলোর মধ্যে কতগুলো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য বেশি মাত্রায় প্রয়োজন হয়, আবার কতগুলো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য অল্প মাত্রায় প্রয়োজন হয়। অর্থাৎ উদ্ভিদ কোনো উপাদান বেশি শোষণ করে, কোনোগুলো কম শোষণ করে। এই উপাদানগুলোর উদ্ভিদের গ্রহণের মাত্রার উপর ভিত্তি করে বা গ্রহণের পরিমাণের উপর ভিত্তি করে এই উপাদানগুলোকে 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস আর একটা হচ্ছে মাইক্রো এলিমেন্টস। তো আমরা একটু দেখি, এখানে টাইপস অফ নিউট্রিয়েন্ট এলিমেন্টস, পুষ্টি উপাদানের প্রকারভেদ। উদ্ভিদ কর্তৃক গৃহীত পরিমাণের উপর ভিত্তি করে একে 2 ভাগে ভাগ করা হয়, যথা ম্যাক্রো নিউট্রিয়েন্ট অর ম্যাক্রো এলিমেন্ট। ম্যাক্রো নিউট্রিয়েন্ট অর হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট।
অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য যে সমস্ত পুষ্টি উপাদান, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য যে সমস্ত পুষ্টি উপাদান বেশি পরিমাণে প্রয়োজন হয় বা বেশি মাত্রায় প্রয়োজন হয় তাদেরকে হচ্ছে ম্যাক্রো কথাটা তোমরা জানো যে ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বড় বা বৃহৎ। অর্থাৎ যে সমস্ত পুষ্টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য বেশি পরিমাণে প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট। এই ম্যাক্রো এলিমেন্ট হচ্ছে সংখ্যায় 10টি, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য 10টি ম্যাক্রোনিউট্রিয়েন্টস কাজ করে থাকে। আমি একটি ছন্দ দিয়েছি এখানে, ছন্দটার মাধ্যমে তোমরা মনে রাখবা হচ্ছে এই 10টি উপাদানের নাম। ছন্দটার মাধ্যমে একটু মনে রাখবা। তোমরা একটু খেয়াল করে দেখো, এই সংজ্ঞাটা বল ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস যে সমস্ত পুষ্টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য বেশি মাত্রায় প্রয়োজন হয় তাদেরকে ম্যাক্রো এলিমেন্টস বলে। সংখ্যায় কয়টি? 10টি। তোমরা একটু দেখো এখানে খেয়াল করে দেখো যে আমি ছন্দটা দিয়ে সেটা হচ্ছে এমজিকে ক্যাফে ফর নাইস সপস, CHOPS। এখানে 10টি পুষ্টি উপাদান রয়েছে। এক নম্বরটা 1 হচ্ছে Mg তে ম্যাগনেসিয়াম, K তে হচ্ছে পটাশিয়াম, Ca তে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে আমরা Fe আসবো, Fe তে হচ্ছে তোমার আয়রন, এরপরে ফরতে কিছু নেই, ফরতে এখানে জাস্ট ছন্দটা মিলানোর জন্য ফরতে কিছু নেই। তারপরে হচ্ছে নাইসের হচ্ছে N তে নাইট্রোজেন। এরপর আসি আমরা এখানে 5টা রয়েছে সপসের মধ্যে হচ্ছে 5টা রয়েছে। এই 5টা কি কি? C তে হচ্ছে তোমার কার্বন, H তে হাইড্রোজেন, O তে হচ্ছে অক্সিজেন, P তে ফসফরাস, S তে হচ্ছে সালফার। তো এখন আমরা দেখব হচ্ছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলোকে 2টা ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা মাইক্রো। আমরা দেখলাম ম্যাক্রোটা, এখন দেখব মাইক্রোটা। এখন এই মাইক্রো নিউট্রিয়েন্টটা একটু আমরা দেখে নেই। তোমরা একটু দেখো, বোর্ডে খেয়াল করো। 2 নম্বরটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট और माइक्रो एलिमेंट। তাহলে माइक्रोन्यूट्रिएंट और হচ্ছে माइक्रो एलिमेंट, माइक्रोन्यूट्रिएंट और হচ্ছে माइक्रो एलिमेंट, माइक्रोन्यूट्रिएंट और হচ্ছে माइक्रो एलिमेंट। এর সংজ্ঞাটা তোমরা ওই আগের যেটা হচ্ছে তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট ওই সংজ্ঞাটাকে একটু হচ্ছে মডারেট করে লিখবা শুধু। আর সেটি হচ্ছে যে সমস্ত পুষ্টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য, যে সমস্ত পুষ্টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য অল্প পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে। যে সমস্ত পুষ্টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য অল্প পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট উদ্ভিদের 6 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট কাজ করে থাকে, অর্থাৎ উদ্ভিদের 6 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। এই 6টি মাইক্রোনিউট্রিয়েন্ট এর নাম ঠিক এইটার মতো ওইটার মতো একটু ছন্দ আমি দিতে চাই। সেটি হুবহু একেবারে ছন্দ মিলে না, কিছুটা আমাদেরকে কষ্ট করে মিলায় নিতে হয়। যেমন ম্যামা বোধ হয় তামাক টানছে, এখানে তোমরা একটু খেয়াল করে দেখবা। অর্থাৎ
মাইক্রোনিউট্রিয়েন্ট সংখ্যায় কয়টি? 6টি। মাইক্রোনিউট্রিয়েন্ট সংখ্যায় হচ্ছে 6টি। এই 6টি পুষ্টি উপাদানকে আমি সহজে কিভাবে মনে রাখতে পারি সেজন্য একটি টেকনিক, আর সে টেকনিকটা হচ্ছে ম্যামা বোধ হয় তামাক টানছে। এখানে একটু ম্যামাতে আসি আমরা। আমি 1 দিলাম, নাম্বার 1 দিলাম। এখানে ম্যাতে হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ, এটা ম্যাঙ্গানিজ Mn। তারপরে হচ্ছে তোমার এখানে হুবহু মিলবে না, মোলিবডেনাম MO। তারপরেটা হচ্ছে এখানে বোধ, ধ কিন্তু না, এখানে দ দিবে তোমরা, যদিও সবসময় এটা হয় হচ্ছে ধ, কিন্তু ছন্দটা মিলানোর জন্য আমাদেরকে মিলাতে হবে এটা। বোতে হচ্ছে তোমার বোরন বি, তারপরে হচ্ছে এই দটা, এই দতে হচ্ছে তোমার দস্তা, তোমরা জানো যে দস্তা বা হচ্ছে জিঙ্ক Zn। তারপরে হচ্ছে তোমার হয়তে কিছু নাই, তামাকের তামাতে আসবা, এখানে তামা দ্যাট মিন্স কপার, Cu তামা বা কপার, তামা বা হচ্ছে কপার। এরপরে আছে হচ্ছে তোমার এই তামার পরে আছে কতে হচ্ছে তোমার ক্লোরিন। এটা ছন্দটা মিলানোর জন্য এটাতে কিছু নেই। অর্থাৎ তোমরা শিক্ষার্থীরা আরেকটু খেয়াল করে দেখো, এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ম্যামা বোধ হয় তামাক টানছে। এখন হয় এর নিচে ক্রস দেয়া আছে এবং হচ্ছে তোমার তামাকের নিচে ক্রস দেয়া আছে, অর্থাৎ এই দুটার মধ্যে কোনো কিছু নেই। ম্যাতে হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ Mn, তারপরে হচ্ছে মাতে হচ্ছে মোলিবডেনাম MO, এরপরে হচ্ছে তোমার বোতে বোরন B, আর দতে হচ্ছে তোমার দস্তা, তারপরে হচ্ছে তামার, এখানে তামা মানে দ্যাট মিন্স কপার Cu, আর হচ্ছে কতে হচ্ছে তোমার ক্লোরিন। আরেকটি ছোট কথা আমি বলবো তোমাদেরকে, সেটি হচ্ছে যে এগুলো ছাড়াও উদ্ভিদের বৃদ্ধি বিকাশের জন্য কিছু উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য, এগুলো ছাড়াও কিছু উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য অন্য কিছু হচ্ছে উপাদানের প্রয়োজন হয়, যে উপাদানগুলো ম্যাক্রো আর হচ্ছে তোমার মাইক্রো এর মধ্যে নেই। যে উপাদানগুলো ম্যাক্রো এবং মাইক্রোর মধ্যে নেই সেটি হচ্ছে কি উপকারী মৌল। যে সমস্ত পুষ্টি উপাদান কোন উদ্ভিদের বৃদ্ধি ও যে সমস্ত পুষ্টি উপাদান কোন উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য, যে সমস্ত পুষ্টি উপাদান কোন উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য বিশেষ প্রয়োজন হয় তাকে উপকারী মৌল বলে। এখন শিক্ষার্থীরা তোমরা একটু দেখবা যে সমস্ত কি বলছে, যে সমস্ত পুষ্টি উপাদান কোন উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য, বৃদ্ধি এবং বিকাশের জন্য কি প্রয়োজন হয়, এখানে কথাটা খেয়াল করে দেখবা কি বলেছে, বিশেষ কথাটা বলছে, বিশেষ প্রয়োজন হয়, বৃদ্ধি ও বিকাশের জন্য বিশেষ প্রয়োজন হয়, সেগুলোকে উপকারী মৌল বলে। যেমন ঘাসের বৃদ্ধির জন্য, ঘাস জাতীয় উদ্ভিদগুলো, বিশেষ করে ঘাসের বৃদ্ধির জন্য সিলিকন প্রয়োজন হয়, সুতরাং সিলিকনটা এখানে হচ্ছে উপকারী মৌল, সিলিকন প্রয়োজন হয়। এরপরে আমরা যদি আরেকটা দেখতে চাই, C4 উদ্ভিদের বৃদ্ধির জন্য সোডিয়ামের প্রয়োজন হয়, C4 উদ্ভিদের বৃদ্ধির জন্য সোডিয়াম প্রয়োজন হয়। অর্থাৎ এই উপকারী মৌলগুলো কোন উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য হচ্ছে তোমার বিশেষ মাত্রায় প্রয়োজন হবে, অর্থাৎ বিশেষ প্রয়োজন হবে,
এই পুষ্টি উপাদানগুলো ওই বিশেষ উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য। এখন আমরা একটু দেখব যে উদ্ভিদের এই পুষ্টি উপাদানগুলোর সোর্স কি, পুষ্টি উপাদানের উৎস। পুষ্টি উপাদানগুলোর উৎস, উদ্ভিদের এই পুষ্টি উপাদানগুলোর উৎসটা কি কি সেটা আমরা যদি একটু দেখি। পুষ্টি উপাদানের উৎস, তো উদ্ভিদের এই পুষ্টি উপাদানগুলোর উৎস, তোমরা জানো যে উদ্ভিদ এই পুষ্টি উপাদানগুলো কোথায় থেকে শোষণ করে। উদ্ভিদ এই পুষ্টি উপাদানগুলো প্রধানত হচ্ছে তিনটি অবস্থা থেকে বা তিনটা পরিবেশ থেকে সে শোষণ করে থাকে। প্রথমটা হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার সে শোষণ করে থাকে কোথায় থেকে, বায়ু থেকে, তারপর পানি থেকে, এরপরে হচ্ছে তোমার মাটি থেকে। আচ্ছা, এখন হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে শোষণ করে, অর্থাৎ বায়ু থেকে গ্রহণ করে। উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন এবং হচ্ছে অক্সিজেন। উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন এবং হচ্ছে অক্সিজেন। বায়ু থেকে গ্রহণ করতেছে, অর্থাৎ বায়ু থেকে গ্রহণ করে কি, গ্রহণ করে কার্বন এবং হচ্ছে অক্সিজেনটা বায়ু থেকে গ্রহণ করে। এরপরে পানি থেকে সে গ্রহণ করে কি, পানি থেকে হাইড্রোজেন, আর তোমরা জানো যে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। পানি থেকে নিচ্ছে কি, পানি থেকে নিচ্ছে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। পানি থেকে নিচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। এরপরে মাটি, তারপরে থাকলো হচ্ছে মাটি থেকে যে অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এই সবগুলোই উদ্ভিদ হচ্ছে তোমার কোথায় থেকে শোষণ করে, মাটি থেকে হচ্ছে শোষণ করে। তোমরা জানো যে মাটিতে এই খনিজ উপাদানগুলো কি হিসেবে আছে, লবণ হিসেবে আছে। বাট উদ্ভিদ সরাসরি ওইগুলো কি হচ্ছে লবণ হিসেবে গ্রহণ করতে পারে না। তোমরা জানো যে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে একটা মেজর পার্থক্য কি, উদ্ভিদ কঠিন খাদ্য গ্রহণ করতে পারে না আর প্রাণীরা কঠিন খাদ্য গ্রহণ করতে পারে। দ্যাট মিনস প্রাণীরা এটা লবণ হিসেবে নিতে পারে, লবণ হিসেবে গ্রহণ করতে পারে, বাট উদ্ভিদ ওই যে মাটিতে খনিজ লবণগুলো রয়েছে এগুলোকে লবণ হিসেবে সরাসরি শোষণ করতে পারে না। তাহলে উদ্ভিদ কোন অবস্থায় শোষণ করে, উদ্ভিদ আয়নিত অবস্থায় শোষণ করে, অর্থাৎ আয়নগুলোকে শোষণ করে। তোমরা জানো যে মাটিস্থ পানিতে, অর্থাৎ মাটিকোনার ফাঁকে ফাঁকে যে কৈশিক পানি রয়েছে, মাটিকোনার ফাঁকে ফাঁকে অবস্থিত পানিকে কৈশিক পানি বা ক্যাপিলারি ওয়াটার বলা হয়। এই কৈশিক পানিতে আয়নগুলো দ্রবীভূত অবস্থায় থাকে, ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে থাকে। ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন হিসেবে থাকে। উদ্ভিদ তখনই ক্যাটায়ন এবং অ্যানায়নকে মূল আর মূলরম দিয়ে শোষণ করে। তোমরা জানো যে ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়নগুলো উদ্ভিদের মধ্যে স্বাভাবিক কতগুলো ক্যাটায়ন এবং কতগুলো হচ্ছে অ্যানায়ন রয়েছে। তবে একটা বিষয় যে এই সবগুলো ক্যাটায়ন এবং সবগুলো অ্যানায়ন উদ্ভিদে সবগুলো ক্যাটায়ন এবং হচ্ছে সবগুলো অ্যানায়নের শোষণের হারটা কিন্তু একই রকম নয়। নর্মাল যেগুলি হচ্ছে ক্যাটায়ন রয়েছে, নর্মাল আমরা যদি কিছু ক্যাটায়ন দেখি, মনে করো ক্যাটায়ন, নর্মাল ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের মধ্যে কি কি রয়েছে, ধরো সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, এরপরে হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ রয়েছে, তারপরে হচ্ছে তোমার জিঙ্ক রয়েছে, কপার রয়েছে। এখন এখানে একটি বিষয় দেখো যে এই যে ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়নগুলো রয়েছে, এই ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়নগুলো সমস্ত উদ্ভিদে বা হচ্ছে উদ্ভিদে ক্যাটায়ন অ্যানায়নগুলো শোষণের হারটা কিন্তু হচ্ছে একই রকম নয়। শোষণের হারটা হচ্ছে উদ্ভিদে বিভিন্ন, এক একটা হচ্ছে শোষণের হার এক এক রকম, অর্থাৎ কোনোটা দ্রুত গতিতে শোষিত হয়, কোনোটা হচ্ছে তোমার মন্থর গতিতে শোষিত। তাহলে নর্মাল ক্যাটায়নগুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার দিতে পারো, তারপরে হচ্ছে তোমার আয়রন, এগুলো তোমাদের এগুলো জানা রয়েছে, আয়রন, ফেরাস এবং হচ্ছে ফেরিক দুইভাবে থাকছে। এখন এগুলো ক্যাটায়ন। আর হচ্ছে তোমার অ্যানায়ন যদি দেখি আমরা, তাহলে হচ্ছে যে নাইট্রেট রয়েছে, সালফেট রয়েছে, তারপর হচ্ছে ফসফেট ইত্যাদি, ক্লোরাইড আছে, এগুলো হচ্ছে অ্যানায়ন। উদ্ভিদের এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো শোষণের হারের মধ্যে হচ্ছে তোমার ভিন্নতা রয়েছে বা পার্থক্য রয়েছে। সবগুলো ক্যাটায়ন সবগুলো অ্যানায়ন একই গতিতে শোষিত হয় না। উদ্ভিদে কতগুলো ক্যাটায়ন কতগুলো অ্যানায়ন দ্রুত গতিতে শোষিত হয়, আবার কতগুলো হচ্ছে খুবই ধীর গতিতে বা মন্থর গতিতে শোষিত হয়। উদ্ভিদের সবচেয়ে দ্রুত শোষিত হয় দুটো আয়ন, দ্রুত শোষিত হয়, সবচেয়ে দ্রুত শোষিত হবে, দ্রুত শোষিত হয় উদ্ভিদে এই দুটো আয়ন সবচেয়ে দ্রুত শোষিত হবে। একটা হচ্ছে পটাশিয়াম আর একটা কি
নাইট্রেট একটি ক্যাটায়ন, দিস ইজ ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। এবং সবচেয়ে মন্থর গতিতে, সবচেয়ে মন্থর মানে ধীর গতিতে, মন্থর গতিতে শোষিত হয়, মন্থর গতিতে শোষিত হয়, মন্থর গতিতে শোষিত হয়, দ্যাট মিনস খুব ধীরে 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 অত্যন্ত মন্থর গতিতে শোষিত হয় হচ্ছে তোমার দুটো আয়ন, একটা হচ্ছে তোমার ক্যালসিয়ামটা, একটা ক্যালসিয়াম, যে খুব মন্থর গতিতে অর্থাৎ একেবারে অত্যন্ত ধীরে 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 শোষিত হয়ে থাকে সাধারণত অত্যন্ত ধীর গতিতে। আর একটা হচ্ছে তোমার সালফেট। এই দুইটা আয়ন সবচেয়ে হচ্ছে ধীর গতিতে। তাহলে সবচেয়ে দ্রুত গতিতে হচ্ছে পটাশিয়াম এবং হচ্ছে নাইট্রেট সবচেয়ে দ্রুত গতিতে, আর সবচেয়ে মন্থর গতিতে হচ্ছে ক্যালসিয়াম এবং হচ্ছে তোমার সালফেট। এই দুটো আয়ন সবচেয়ে মন্থর গতিতে শোষিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে আজকে তোমাদের যতটুকু আমি দেখালাম তোমরা একটু চেষ্টা করবে বাসায় স্টাডি করার জন্য, এবং ক্যাটায়ন অ্যানায়নগুলো বিশেষ করে দ্রুত শোষণ, যেটা দ্রুত শোষিত হয় এবং হচ্ছে ধীর গতিতে শোষিত, এটা একটু মনে রাখবে। আমি নেক্সট হচ্ছে তোমাদেরকে এই পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধি বিকাশে কীভাবে হচ্ছে কাজ করে থাকে, অর্থাৎ এদের রোল, এদের ভূমিকা নিয়ে পরবর্তী ক্লাসটি নিব। আর সেই সময় পর্যন্ত তোমরা সবাই যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সবসময় নিরাপদে থাকবে। থ্যাঙ্কস টু অল।